রাজ্যের বুকে নতুন শিল্প নেই, কলকারখানা নেই, সরকারি চাকরিগুলো কার্যত প্রহসনে পরিণত হয়েছে। এর সাথে যুক্ত হয়েছে গোটা শিক্ষা ব্যবস্থাটা কার্যত লাটে উঠে গেছে, 8,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেল। এগুলো ইস্যু, এগুলোকে আমরা অ্যাড্রেস করতে চাই। পশ্চিমবাংলাকে এগিয়ে যেতে হবে, আর সেই এগিয়ে যদি যেতে হয় তাহলে যা যা সর্বনাশ শেষ 15 বছর ধরে হয়েছে সেই সর্বনাশ থেকে বাংলাকে তুলতে হবে। গ্র্যাজুয়েশন লেভেল অবধি পড়াশোনাকে অবৈতনিক করব আমরা, আগে ক্লাস 12 অবধি করেছিলাম আমরা। দাদা, একেবারে নির্বাচন দোরগোড়াতে 23 এবং 29 দু দফায় নির্বাচন হবে। ইতিমধ্যেই বামেদের প্রার্থী তালিকা ঘোষিত, মহেশতলা থেকে আপনি দাঁড়াচ্ছেন, কি এক্সপেক্ট করছেন? গোটা রাজ্য জুড়েই আমরা ভালো ফলাফল করব, মহেশতলে আমরা ভালো ফলাফল করব। মানুষ তো তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে দাঁড়িয়ে ভোট দেবেন। তা শেষ 15 বছরে মানুষের অভিজ্ঞতাতেই রাজ্য সরকার নিয়ে ভালো নয়। বিরোধী দল হিসেবে বিজেপি বলেছিল তৃণমূলের চুরি দুর্নীতি এগুলো শেষ করবে, তাদেরকে জেলের মধ্যেই পুড়ে রাখবে, তৃণমূলের মাথাকে জেলের মধ্যে ভরবে। পরে আমরা দেখতে পেলাম যে অনেক তৃণমূলের নেতা তারা বিজেপিতে গিয়ে আরও বড় নেতা হয়ে গেলেন। কালীঘাটের কাকু জামিনে বেরিয়ে চলে আসলেন। শিক্ষা নিয়োগ দুর্নীতি অথবা যে কোনো মামলাতে এই মুহূর্তে শেখ শাহজাহান ছাড়া আর কেউ কার্যত জেলের ভেতর নেই, সব জেলের বাইরে ঘুরে বেড়াচ্ছে। ফলে স্বাভাবিকভাবে এই যে আপনি লাস্ট যে ইডির ঘটনাটা, যে দিদিমণি মুখ্যমন্ত্রী গিয়ে ইডির হাত থেকে ফাইল নিয়ে চলে আসলো, সুপ্রিম কোর্টে গেল, তারপর আর কিছুই হলো না। গোটা রাজ্যের মানুষ বুঝতে পারছে গোটাটাই লোক দেখানো একটা কারবার চলছে, তাতে মানুষের কোনো লাভ হচ্ছে না। শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, আমাদের সংস্কৃতি সে একদম তলানিতে গিয়ে দাঁড়িয়েছে। সব জায়গা থেকে বাংলার মানুষকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। দাদা, এর আগেও তুমি নির্বাচনে দাঁড়িয়েছো, একেবারে কি মনে হয় মহেশতলে কি একেবারে তোমার গড়ের মাটি যেটা বলা হয়, একেবারে সেই গড়ের মাটি তোমার? এখন এই গড়ের মাটি নয় এমন কোনো বিষয় না, অন্তত বামপন্থী রাজনীতিতে এমন কিছু হয় না। গোটা রাজ্য জুড়েই আমরা আমাদের কথা 5 বছর ধরে বিভিন্ন নির্বাচনের সময় বা নির্বাচনের বাইরেও আমরা আমাদের প্রচার আন্দোলনের মধ্যে নিজেদেরকে নিয়োজিত রাখি, পার্টি নিয়োজিত রাখে। এবার ভোটে কেউ প্রার্থী হন, কোনো একটি জায়গা থেকে প্রার্থী হন, ফলে ওটা গড়ের মানে একদম শক্ত পোক্ত এগুলো কোনো বিষয় না। বিষয় হচ্ছে এটাই, যে ইস্যু নিয়ে আমরা লড়াই করছি সেই ইস্যুটা ঠিক কিনা, যে কথাগুলো বলছি তাতে মানুষের উপকার হবে নাকি অপকার হবে, যে বিষয়গুলো বলছি সেই বিষয়গুলো বলবার ফলে রাজ্যটা সামনের দিকে এগোবে নাকি রাজ্যটা পিছিয়ে থাকবে। প্রশ্ন এগুলোকেই আমরা মূল করার চেষ্টা করছি। দাদা, অমিত শাহ যখন বঙ্গ সফরে এসেছিলেন তিনি বলেছেন এবারে নির্বাচন নাকি দুর্নীতির ওপর ভিত্তি করে হবে। আপনার কি মনে হয়, আপনাদের একেবারে ভোটে লড়ছেন, সত্যি কি দুর্নীতির ওপর ভিত্তি করে নির্বাচন হবে? আরও অনেক ইস্যু রয়েছে, দুর্নীতি আছে, বাংলায় অপশাসন আছে, তৃণমূলে দুর্নীতি করে সেই নেতা বিজেপিতে গিয়ে বিশাল নেতা হয়ে গেছে তাও আছে। অমিত শাহ 2019 সালে বলেছিলেন যে বিজেপি যদি দ্বিতীয়বারের জন্য সরকারে আসে তাহলে 6 মাসের মধ্যে সারদা রোজভ্যালির মামলার নিষ্পত্তি হবে। আজ অবধি সেই মামলার কোনো ট্রায়াল পর্যন্ত শুরু করতে পারেনি। ফলে সব মিলিয়ে বাংলার মানুষ কিন্তু বিরক্ত হয়ে গেছে এই বিষয়তে। দাদা, শুধু সারদা রোজভ্যালি কেন, এইবার একেবারে পরিবর্তন যাত্রা আমরা দেখতে পেলাম বিজেপি। একেবারে পরিবর্তন যাত্রার শুরুতেই অমিত শাহ এসেছিলেন এবং সেখান থেকে তিনি বলেছিলেন যে যদি বঙ্গ বিজেপি একেবারে ক্ষমতায় আসে তাহলে সরকারি চাকরি হবে যুবকদের অনেক স্বপ্ন দেখিয়েছিলেন, নারী নিরাপত্তা সুনিশ্চিত হবে, একাধিক তারা বলেছেন। বলার করার মধ্যে তো তফাৎ আছে। কেন্দ্রের সরকার যা চলছে, যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জায়গাতে যে বেকারদের জন্য শূন্য পদ রয়েছে সেই শূন্য পদে তো নিয়োগ হচ্ছে না। ছেড়ে দিন, এই যে আমরা যে সেটিংয়ের কথা বলছিলাম, আচ্ছা আপনি বলুন, বা মানে আপনার দর্শকদেরকে আমি ভাববার জন্য অনুরোধ করছি, যে আমরা যদি গিয়ে কোনো পুলিশের কাছ থেকে ফাইল ছিনিয়ে নিয়ে চলে আসতাম, পুলিশ আমাদেরকে ছেড়ে দিত? ইডির হাত থেকে গিয়ে ফাইল ছিনিয়ে নিয়ে চলে আসলো, তারপরে ইডি নিশ্চুপ আছে, প্রায় 2 মাস হয়ে গেল মামলা মোকদ্দমা হয়েছে, শেষ 2-3 দিন ইডি প্রায় মামলা করতে আসেনি। তো এটা সেটিং নয় তো আবার কি? তৃণমূলের আমলে দুর্নীতি হয়েছে এটা ঠিক, আবার বিজেপি তৃণমূলকে বাঁচিয়ে রেখেছে রাজ্যের বুকে এটাও ঠিক। এই দুজনের মধ্যে একটা পারস্পরিক বোঝাপড়া রয়েছে, যে আমি দিল্লির সরকার চালাচ্ছি, তুমি পশ্চিমবাংলার সরকার চালাও, সিপিআইএমটাকে শূন্য করে রাখো। দাদা, নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী, তিনি এসছেন, অমিত শাহ এসছেন, একাধিক স্বপ্ন দেখিয়েছেন, বামপন্থীরা কী স্বপ্ন দেখাচ্ছে? পশ্চিমবাংলার হারিয়ে যাওয়া আত্মসম্মান, তার মর্যাদাকে পুনরুদ্ধার করবার লড়াই। বাংলার বুকে আমাদের বয়সী ছেলেমেয়েরা কাজ না পেয়ে বাইরের রাজ্যে চলে যাচ্ছে। বাংলার বুকে আমাদের বয়সী ছেলেমেয়েরা কাজ না পেয়ে সুইগি, জোম্যাটো, ফ্লিপকার্ট বা বিভিন্ন জায়গাতে গিগ ওয়ার্কার হিসেবে কম পয়সায় তারা কাজ করতে বাধ্য হচ্ছে। রাজ্যের বুকে নতুন শিল্প নেই, কলকারখানা নেই, সরকারি চাকরিগুলো কার্যত প্রহসনে পরিণত হয়েছে। এর সাথে যুক্ত হয়েছে গোটা শিক্ষা ব্যবস্থাটা কার্যত লাটে উঠে গেছে, 8,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেল।
এগুলো ইস্যু, এগুলোকে আমরা অ্যাড্রেস করতে চাই। গ্র্যাজুয়েশন লেভেল অবধি পড়াশোনাকে অবৈতনিক করব আমরা, আগে ক্লাস 12 অবধি করেছিলাম আমরা। পশ্চিমবাংলাকে এগিয়ে যেতে হবে, আর সেই এগিয়ে যদি যেতে হয় তাহলে যা যা সর্বনাশ শেষ 15 বছর ধরে হয়েছে সেই সর্বনাশ থেকে বাংলাকে তুলতে হবে, আর সেই তোলবার কাজ আমরা করছি। আমাদের লড়াই কেবলমাত্র কে কত খারাপ আর কে কী করেছে সেটা নয়, আমরা কি করতে পারবো। আমাদের 34 বছর সরকার চালানোর অভিজ্ঞতা রয়েছে, 7 বার মন্ত্রিসভা তৈরি করবার অভিজ্ঞতা রয়েছে, এসএসসি পরীক্ষা নেবার অভিজ্ঞতা রয়েছে, প্রশাসন চালানোর অভিজ্ঞতা রয়েছে। পশ্চিমবাংলার বুকে বাংলার মানুষ, বাঙালি মানুষ বা বাংলায় যারা থাকেন তারা যাতে মাথা উঁচু করে বাঁচতে পারেন তার ব্যবস্থা আমরা করেছি। 34 বছর দেশের কোনো মানুষের ক্ষমতা হয়নি যে পশ্চিমবাংলার কারোর দিকে আঙুল তুলে বলবে যে তোমার রাজ্যের মন্ত্রী তো চোর, তোমার রাজ্যের মন্ত্রী জেল খাটছে, কোনো দিন হয়নি। আবার এমন কোনো বিরোধী নেতাও হয়নি পশ্চিমবাংলায় যে শাসক দলের মন্ত্রী থেকে সেখান থেকে সব দায় ঝাড়ার চেষ্টা করে পড়ে এসে বিরোধী দলনেতা হয়েছেন। ফলে কথা খুব স্বাভাবিক, কথা খুব স্পষ্ট যে এইবারের ভোটে তৃণমূল বিজেপির বাইনারি ভেঙে বামপন্থী, লাল ঝান্ডা, সিপিআইএম তারাই অগ্রসর ভূমিকা পালন করবে, অগ্রণী ভূমিকা পালন করবে। দাদা, তুমি একেবারে মহেশতলা থেকে দাঁড়িয়েছো, তোমার বিরুদ্ধে তৃণমূলের যেই হেভিওয়েট নেতা দাঁড়ান আজকে একেবারে প্রার্থী তালিকা ঘোষণা হবে, কীভাবে প্রতিদ্বন্দ্বিতা হবে? কারণ কি বারংবার যে অভিযোগ নির্বাচন এলেই ওঠে যে ভোট চুরি, রিগিং। প্রথম কথা হচ্ছে যে মানুষ তার অধিকার বুঝে নেবেন, আমরা মানুষের সাথে আছি, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এত সহজে ভোট রিগিং হতে দেব না। তমলুকে যখন ক্যান্ডিডেট ছিলাম, হলদিয়াতে কিছু বুথে তৃণমূল চেষ্টা করেছিল, তৃণমূল পারেনি। এমনটা নয় যে শুধুমাত্র আমি ছিলাম বলে, আমাদের কর্মী বাহিনী সেইভাবে ছিল বলে। ফলে স্বাভাবিকভাবেই মানুষ ভোট দেবেন, মানুষ যাকে খুশি ভোট দিক না, কিন্তু মানুষ ভোট দেবেন, আর সেই ব্যবস্থা আমরা করব। নির্বাচন কমিশনকে বাধ্য করাবো সেই ব্যবস্থা করতে। ফলে কথা খুব পরিষ্কার এবং কথা খুব স্পষ্ট, 26-এর লড়াই কিন্তু কাটায় কাটায় টক্করে হবে এবং সেই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত আছি। 26-এর নির্বাচন পুলিশ প্রশাসনের আন্ডারে হলে ভালো না কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে হলে ভালো? কেন্দ্রীয় বাহিনী তো 2024 সালের লোকসভা নির্বাচনে এসে কোন ভূমিকাটা পালন করলো? 2023 সালের পঞ্চায়েত ভোট আমাদের চোখের সামনে তৃণমূল ব্যালট চিবিয়ে খেয়েছে কাউন্টিং হলে, কেন্দ্রীয় বাহিনী ওই AK-47 নিয়ে দাঁড়িয়েছিল। কি করেছে কেন্দ্রীয় বাহিনী? বিষয়টা কেন্দ্রীয় বাহিনী বা রাজ্য পুলিশ না, বিষয়টা হচ্ছে ইলেকশন কমিশন কতটা কাজ করলো, আর দ্বিতীয় মানুষ তার অধিকার রক্ষার জন্য কতটা অগ্রসর হলো, এটাই মূল কথা। দাদা, একেবারেই শেষ প্রশ্ন, যে বামপন্থী, যে সিপিএমকে বারংবার বলা হয় শূন্য থেকে মহাশূন্য, সেই বামপন্থী কি 26 এবার মহাশূন্য থেকে বঙ্গে, রাজ্যের মাটিতে ফিরতে পারবে? আমরা রাজ্যের মাটিতেই ছিলাম, রাজ্যের মাটিতেই আছি, রাজ্যের মাটিতেই থাকবো। পশ্চিমবাংলায় যারা এইসব কথা বলে তাদের জানা উচিত যে বাংলায় 7 বার মন্ত্রিসভা তৈরি করেছি আমরা। যে বিজেপি এত বড় বড় ডায়লগবাজি করছে তারা আজ অবধি পশ্চিমবাংলায় একবারও মন্ত্রিসভা তৈরি করতে পারেনি। মুখ্যমন্ত্রী 3 বার মন্ত্রিসভা তৈরি করেছেন, আমরা 7 বার মন্ত্রিসভা তৈরি করেছি। আবার এটাও ঠিক, শেষ 2টো নির্বাচনে আমাদের আমরা যা আশা করেছিলাম আমরা সেই রকম ধরনের ফলাফল করতে পারিনি। কিন্তু পশ্চিমবাংলাকে যদি ঘুরে দাঁড়াতে হয়, লাল ঝান্ডা ছাড়া তার বিকল্প নেই। আমরা জিতবো মানুষকে সাথে নিয়ে, মানুষের ভরসা, মানুষের ভালোবাসা, মানুষের আস্থা, এই সব কিছুর রিফ্লেকশন ব্যালট বক্সে হবে।